আজকের দিনে যেভাবে অন্য দলগুলোতে যে ভাষায় কথা বলছেন একে অপরকে, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা একে অপরকে আক্রমণ করছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ কি সত্যি, বাংলার মানুষ কি এই রাজনীতির ভাষাটা বুঝতে চাইছে না বুঝতে পারছে না? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের খুবই ক্রিটিক, সমালোচক। মনে করি যেভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাটাকে পরিচালনা করছে, চালাচ্ছে, লুঠেরাদের শক্তি বাড়ানো হচ্ছে, ভবিষ্যতের প্রজন্মটাকে ধ্বংস করছে, বাংলার সমাজ জীবনকে কলুষিত করছে, আমি মনে করি। কিন্তু তার জন্য আমি এটা কখনো মেনে নিতে পারি না যে প্রধানমন্ত্রী এসে ও দিদি বলে ডাক পারবেন, এটা মেনে নিতে পারি না। আরো অসভ্যতা। বা এই অমিত শাহ দেখলাম এই দিদি নাকি ওসব, মানে ছ্যাবলা রাজনীতি করতে এসছে, দেশের নেতা, দেশের মন্ত্রী। আমার পাড়ার ছেলের চাইতে ভালো তাদের জ্ঞানগম্য আছে, অন্তত মানুষ সম্পর্কে, সমাজ সম্পর্কে ধারণা তাদের অন্তত চাইতে বেশি আছে। যে ভাষায়, যে ভঙ্গিতে দিল্লির নেতারা কথা বলছে, যে ভাষায়, যে ভঙ্গিতে মুখ্যমন্ত্রী কথা বলছেন বা রাজ্যের তৃণমূল নেতারা কথা বলছেন, এটা ক্রিমিনালদের ভাষা, এটা রাজনীতিকে কলুষিত করার ভাষা, এটা সমাজ জীবনের ভবিষ্যৎকে সর্বনাশ করার ভাষা। এই কালচার, রাজনীতিটা ক্ষমতার জন্য কেবলমাত্র নয়, দাপটের জন্য নয়, এই সমাজ জীবনের নীতি, মূল্যবোধ, সংস্কৃতি তাকে যদি আমরা রক্ষা করতে না পারি, আর এখনকার সময় যদি ফিরিয়ে আনতে না পারি, তাহলে রাজনীতির মূল্য কি থাকে? তখন তো রাজনীতির নেতাদের ধান্দাবাজ বলে বলা হয়। লোককে তো দোষ দিয়ে লাভ নেই। যখন ধান্দাবাজ বলা হয়, আমি বা আমরা বিপন্ন বোধ করি। রাজনীতি মানে মানুষ, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার এগিয়ে চলার শরিক হওয়া বা তাকে লিড করা। ফলে যে ভাষায় যেভাবে চলছে, কখনো মেনে নেওয়া যায় না। এটা কে দল জিতবে, কে দল হারবে, অনেক বড় কথা হচ্ছে বাংলাটা হারছে, বাংলাটাকে বিপন্ন করা হচ্ছে, দেশ হারছে, দেশকে বিপন্ন করা হচ্ছে। গোটা দুনিয়াতে ভারতের কি মর্যাদা ছিল? ধ্বংস করা হচ্ছে। গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষের কি মর্যাদা ছিল? পশ্চিমবাংলা, আর বলছি পশ্চিমবাংলা থেকে এসছে চোরের দেশ, দিদির। আপনি জিজ্ঞেস করবেন বাংলার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে যারা আছে তারা বিপন্ন হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলোর যে ডিরেক্ট সুবিধা মানুষ ভোগ করছে, সেই জায়গায় বাম রাজনীতির যে আইডিওলজি, সেটা কি ম্লান হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? আমি কখনো তা মনে করি না। প্রথমত পাচ্ছে যা, যাচ্ছে বেশি। যদিও ভাতা বা ইত্যাদি কোনো একটা চালু হলে সহজে বন্ধ হয় না, আমরা তাকে বন্ধ করার কথা বলিনি কখনো, বরং তাকে আরো বেশি শক্তিশালী করার মনোভাবে, অর্থনীতিকে এগিয়ে চলার মনোভাবে তাকে দেখা জরুরি। কেন বলছি আমি? যুবসাথী ছিল বেকার ভাতা, কাজ এক্সচেঞ্জ ভিত্তিক কার্ড, কাজের সাপেক্ষে ভাতা, দ্যাট ওয়াজ বেকার ভাতা। সেটা একটা কাজের সঙ্গে লিঙ্কড, কাজের স্বপ্ন, কাজ দিতে পারছি না, অতএব সেই কারণে আমি গুণাগার দিচ্ছি। আমি কাজ দেওয়াটা আমার রাইট, মানে আমার কর্তব্য, পাওয়াটা ওর রাইট। এই মনোভাবে বামপন্থীরা চলছে। এখন কি হলো, বাজেট অধিবেশন ঠিক ভোটের আগে হাল খারাপ বুঝে হয়তো বা 1500 টাকা ঘোষণা করে দিল, আগস্ট থেকে দেওয়া হবে। কদিন পরে কেউ এসে বললো, দিদি আগস্ট পর্যন্ত তো আপনার সরকার টিকবার চান্স কম, টেকাবার জন্য করে এপ্রিলে দেবো। বাজেট অধিবেশন শেষ হওয়ার পর আবার কে এসে বললো, এপ্রিলে আপনি চান্স পাবেন কি করে, মার্চ মাসে অ্যানাউন্স হয়ে যাবে, মার্চ মাসে কাল থেকে দেবো। মানেটা কি? মানে ভোট তার জন্য আমি দিচ্ছি, যুবককে এগিয়ে নিয়ে যাবার মনোভাব থেকে দিচ্ছে না। বুঝলে, লক্ষ্মী ভান্ডার 2021 সালে লক্ষ্মী ভান্ডার চালু হলো ভোটের সময়। 22 সালে বেড়েছিল না, ভোট ছিল না। 23 সালে বেড়েছিল না, ভোট ছিল না। 24 সালে বাড়লো, ভোট ছিল। 25 সালে বাড়েনি, ভোট ছিল না। 26 সালে বাড়লো, ভোট ছিল, মানে ভোট আছে। তাহলে ভোটের জন্য আমি টাকা দিচ্ছি, ক্যাশ ফর ভোট।
এটা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, মহিলাদেরকে কিনে নেবার একটা কোনো প্রচেষ্টা। আমরা সেক্ষেত্রে বরং পিছিয়ে থাকা পরিবার তাকে আর্থিকভাবে পাম্পিং করা বলতে যাবো, যায় গাছের গোড়ায় জল দেওয়ার মতো অর্থনীতিকে শক্তিশালী করার প্রকল্প আমাদের কাছে আছে। এর চেয়ে অনেক বেশি হবে সেটা, আর বেশি দেওয়া সম্ভব। কারণ এত লুট করার পরে যদি 1,500 টাকা দিতে পারে, তাহলে কোন লুটের বাইরে গিয়ে বামপন্থীরা চাইলে আরো বেশি দিতে পারবে, দেবেও বটে। আমরা তার চেয়ে বেশি আগ্রহী হচ্ছে প্রতিটি পরিবারে কর্মক্ষম যুবক আছে কিন্তু কর্ম নেই, একটা করে স্থায়ী চাকরি। দ্যাট ইজ আওয়ার প্লেঞ্জ। তাহলে দুটোর সঙ্গে মিলাবার কোনো স্কোপ নেই। বকেয়া দিয়ে নিয়ে একটা দ্বৈত পরিস্থিতি তৈরি হলো, কেউ পেলো কেউ পেলো না। না, ওটা তো দেয়নি। 7 বার সুপ্রিম কোর্টে অর্ডার কোর্টে অর্ডার হয়েছে, সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে, তারপরে একটু এদিক ওদিক করেছে, আবার 7th টাইম যা বলা হলো সেটা দেয়নি। কিন্তু ওই মাসের মধ্যে ওই সময়টা অমুক তমুক ইত্যাদি 25% না, আবার নিজেদের মধ্যে কি অঙ্গনামা করে একটা কোর্টের থেকেও বাঁচতে হবে কিন্তু দেবো না, তার মনোভাবে কিছুই দেবো না কিন্তু কোর্টের বিপদ থেকে বাঁচতে হবে। অতএব তার মতো করে ছেটে ফোটা কিছু দিয়েছে, তাতে কেউ পেলো কেউ পেলো না, কতটুকু পেলো কেউ জানে না। এবং আসলে তো টাকাটা লুট করার জন্য রেখে দেওয়া আছে। সবশেষে রাজ্যের মানুষকে কি বার্তা দেবেন? একটাই, যে প্রার্থী হয়েছে তাকে জেতাবার চাইতে আপনি বাংলার মানুষ আপনার জেতাবার লড়াই, আপনার জিতবার লড়াই, আপনার সন্তান সন্ততি প্রজন্মকে বাঁচাবার লড়াই, বাংলা তার পরিবেশকে রক্ষা করার লড়াই। এই লড়াইটা আপনাকেই বিবেচনা করতে হবে। পশ্চিমবাংলার অভিজ্ঞতা আপনি গত বছরে দেখেছেন, ধ্বংসের মুখে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলো তার চেহারা দেখতে পাচ্ছেন চোখের সামনে, ত্রিপুরা আছে কিংবা উত্তরপ্রদেশ আছে। আর আপনি পারলে একটু দেখে নেবেন, 2 দফার বাম সরকার কেরালায় ভারতবর্ষে হাইয়েস্ট গড়ায়ু, ভারতবর্ষের লোয়েস্ট শিশু মৃত্যুর হার, ভারতবর্ষের হাইয়েস্ট মজুরি, শ্রম মজুরি, যেটা পশ্চিমবাংলায় লোয়েস্ট। গোটা ভারতবর্ষের বাইরে সবাই এটা মেনে নিয়েছে যে ইনোভেটিভলি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা, অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা, বিশেষত শিক্ষা, কেরালা যেভাবে করেছে তার আনপ্যারালাল। ওটা বামেরা পারে। 77 থেকে বামের ওই কাজ করেছে, 15 বছরে ধ্বংস করেছে। বাংলাটাকে বাঁচাতে হবে। আপনি আবার চাইলে কেরালা কিভাবে এগোচ্ছে, ভিসাভিস পশ্চিমবাংলা কিভাবে ধ্বংস করছে দেখে নিন, পাশের ত্রিপুরা কিরকম কি করছে দেখে নিন। আপনি বিবেচনা করুন, আপনি সিদ্ধান্ত করুন, আপনার সিদ্ধান্ত যেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারে। লাস্ট একটা প্রশ্ন, এসআইআর এর নাম্বার বামেদের ভোট বক্সে কতটা এফেক্ট করবে? এসআইআর এর যে নাম্বার হলো, এসআইআর এর নাম্বারটা ভোট বাক্সে কতটা এফেক্ট করবে বামেদের, আমি এইভাবে দেখতেই রাজি না। এটা ওরা দেখে, এটা করলে আমার 2টো ভোট বাড়বে, এটা করলে 2টো ভোট কমবে, ফলে রোজ রোজ মিথ্যা কথা বলে। আমরা যেটা দেখতে চাই যে মানুষের ভোটের অধিকার, এটা তার সংবিধান প্রদত্ত অধিকার, এটা তার মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের বোধকে বিস্তৃত করার অধিকার। পঞ্চায়েতে ভোট দিতে দেব না, কি মিউনিসিপ্যালিটিতে ভোট দিতে দেব না, কি বিধানসভা লোকসভায় ভোট কেড়ে নেব, এই মনোভাবে যারা গণতন্ত্র বিরোধী মনোভাব নেন, তার চাইতে অনেক ঘৃণ্য ভোটার লিস্টে তোমার নামটা কেটে বাদ দিয়ে দেবো। তুমি মানুষ ছিলে কি? প্রশ্ন করো নিজেকে। মানুষকেই অস্তিত্বহীনতার মধ্যে ফেলে দেওয়া, সংকটের মধ্যে ফেলে দেওয়া। ভোটার মানে তার একটা আইডেন্টিটি, ভোটার মানে তার একটা রাইট, কারোর দয়া না। ফলে মানুষের রাইট, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, তাকে কেড়ে নিয়ে মানুষকে প্রজা বানাবে। চোপ যাবে কি, শোন 500 টাকা দিয়েছে আমার হয়ে কাজ করবি, এই যে মনোভাব, সেই মনোভাবের প্রতিফলনে বাংলার মানুষকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে মমতা ব্যানার্জি গল্পটা তুলে দিয়েছিলেন। বিজেপি RSS এর প্রাধান্যতায়, মমতার কথায় বিজেপির একই রকম মনোভাব। ফলে নাম কেটে দাও, নাগরিকত্ব কেটে দাও, তুমি বেনাগরিক হয়ে থাকো, তুমি বেভোটার হয়ে থাকো। আসামের দিকে তাকান, ডিভোটার, মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। ফলে এটাকে টুথ অ্যান্ড নেইল ফাইট করতে হবে। আর এই ট্রাইব্যুনালে যে চলে গেল, এটাও তো মমতা ব্যানার্জির।
মমতা ব্যানার্জি কোর্টে যাবার আগে জুডিশিয়ারি অথবা ট্রাইব্যুনালের গল্প আসেনি। মমতা ব্যানার্জি যাওয়ার আগে পর্যন্ত নির্বাচন কমিশন যা করছিল তাতে 90 লক্ষে 5 লক্ষ বাঁধিয়েছিল। আর মমতা গিয়ে এমন এমন কথা বললো, আর এমন এমন তার পাল্টা কমিশন বললো, কোর্ট বললো ট্রাস্ট ডেফিসিট, তুমি ভাই পাচ্ছ না, আমি জুডিশিয়ারিকে স্কোপ দিয়ে দিল মমতার অপদার্থতা, যেটা উনি ওনার কৃতিত্ব বলছেন। ওনার কৃতিত্ব কি? 60 লাখের মধ্যে 32 লক্ষ নাকি বাঁচিয়েছেন, তাহলে ওনার অপরাধ কি? 60 লক্ষের মধ্যে 28 লক্ষ খারিজ করেছেন, তার দায় উনি নেবেন না? 90-এ 5 এই ছিল বাদ, 60-এ 28 ওনার বদান্যতার বাদ। অপরাধী মমতা ব্যানার্জি নিজে কারোর চেয়ে কম নাকি? যেমন বিজেপি তেমন তৃণমূল। আমরা মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। ধন্যবাদ দাদা।